কোনো ন্যারেটিভ ভাঙা বা ন্যারেটিভ গড়ার জন্য এই প্যানেলটা বা এই জাতীয় কার্যক্রম করা হয়নি। ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে প্রোপাগান্ডা এগুলো জন্ম থেকেই, ইসলামী ছাত্র শিবিরের জন্ম থেকেই আমরা এগুলো ফেস করে আসছি। ওই এক এক সময় এক এক ধরনের রিজিম আসে আর এক এক ধরনের ন্যারেটিভ বানানোর জন্য চেষ্টা করে। কারণ ইসলামী ছাত্র শিবির যে আইডিওলজি, যে কর্মপন্থা, কর্মসূচি, এগুলোর সাথে তারা পেরে ওঠে না, যার ফলশ্রুতিতে তারা ওই হীন ষড়যন্ত্রের আশ্রয়গুলো নেয় এবং ওই ষড়যন্ত্রটাই হচ্ছে তারা তাদের পলিটিক্স হিসেবে নিয়ে নেয়। তারা যখন 10 মিনিট কথা বলে 8 মিনিট ইসলামী ছাত্র শিবির নিয়ে কথা বলতে হয় তাদেরকে, এবং প্রত্যেকেরই এমন। আমাদের বক্তব্যগুলো আপনারা শুনবেন, আমরা ঘন্টার পর ঘন্টা ইউনিভার্সিটি কলেজগুলোতে বা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছি। আমাদের 1 ঘন্টা বক্তব্য রাখলেও তাদের জন্য 1 সেকেন্ডও বরাদ্দ রাখার মতো আমাদের সময় হয় না, কারণ আমাদের নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব কর্মসূচি, কর্মপন্থা অনুযায়ী আমাদের কথা বলতে হয়। ছাত্রদের আমাদের দিকে আহ্বান জানায়, আমরা জোর করে কাউকে ইসলামী ছাত্র সংগঠন করাই না বা ইসলামী ছাত্র শিবির করতেই হবে বাধ্যতামূলক এমন কোনো সিস্টেমও নাই। যেহেতু আমরা আমাদের দলই বাধ্যতামূলক করাই না, তাহলে কে কোন পোশাক পরবে, কে কোন আইডিওলজি ধারণ করবে, সেই জিনিসগুলোর ব্যাপারে কোনো প্রেশার ক্রিয়েট করা ইসলামী ছাত্র শিবিরের সাথে যায় না। পর্দা হচ্ছে ফরজ বিধান, এটা ব্যক্তি লেভেলেই ব্যক্তি তার অনুভূতির জায়গা থেকে ইসলামী অনুশাসনগুলো মেনে চলবে যিনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন। কেউ যদি এটা না করেন তাহলে তাকে প্রেশার ক্রিয়েট করা কোনো সংগঠনের জন্য শোভনীয় নয়, বা ইসলাম কোনো দলকে, নির্ধারিত একটা গোষ্ঠীকে এই ইজারাদারিও দেয় নাই যে তুমি বোরকা পরো না, তাহলে তোমাকে জোর করে বোরকা পরানো হবে। ইসলামী ছাত্র শিবির শুধু নাসুহা করতে পারে, তাকে উপদেশ দিতে পারে যে এটা হচ্ছে ইসলাম এবং ইসলামের প্র্যাকটিসটা হচ্ছে এরকম, যে ইসলামের প্র্যাকটিসটা মানবে সেটা তার জন্য কল্যাণকর হবে। ইসলামী ছাত্র শিবির কোনো অথরিটি না যে অথরিটি কাউকে দিয়ে ফোর্সফুলি ইসলামের কোনো শরিয়া বাধ্যতামূলক তাকে চাপিয়ে দিবে বা বাধ্যতামূলক তাকে দিয়ে করাবে। এগুলো করানোর ভিন্ন ভিন্ন অথরিটি রয়েছে। ইসলামিক রাষ্ট্রের জন্য গভর্নমেন্ট এই পলিসিগুলো নিয়ে থাকে বা ভিন্ন ভিন্ন মানে সময়ের আলোকে এই জিনিসগুলো এক্সিকিউশন হয়। ইসলামের শরিয়ার বিস্তৃত একটা বিধান রয়েছে এবং বিস্তৃত বিধানটা শরিয়া হিসেবে যেটা আমাদের নামে ন্যারেটিভ দাঁড় করানো হয়, শরিয়া মানেই হচ্ছে হাত কাটা আর বোরকা পরা। শরিয়া মানেই হচ্ছে মেয়েদেরকে ঘর থেকে বের হইতে দেবে না, কাজে যেতে দেবে না। এবং এই যে যারা জেনারেল শিক্ষিত বা হচ্ছে বুদ্ধিজীবী হিসেবে নিজেদের দাবি করে, ইসলামের এই ধারণাকে সংকীর্ণ একটা জায়গায় তারা আবদ্ধ করে রাখার জন্য চেষ্টা করে এবং এইটার মাধ্যমে একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করে সাধারণ মানুষের মধ্যে। যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কোর ইসলাম শেখার কনসেপ্টটা বা ধারণাটা খুবই দুর্বল। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইসলাম শিক্ষা, ইসলাম তো একটা বিস্তৃত জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে সোকল্ড কোনো রিলিজিয়ান না যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, কিছু আনুষ্ঠানিকতার নাম ইসলাম না। ইসলামকে বলা হয়েছে কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। এখন কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ মানে আপনার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব কিছুই পরিচালিত হয় ইসলাম তার নিজস্ব নর্মস, ভ্যালুসের আলোকে। এখন কেউ যদি পার্টিকুলার একটা ছোট্ট জায়গায় ইসলামিক স্টাডিটা করে এবং সেই অনুযায়ী সে জাজমেন্ট করে, তাহলে ইসলামের প্রতি সে অবিচার করবে এবং এটা তার জ্ঞানের দৈন্যতা। ইসলামী শরীয়তের অসংখ্য বিধান রয়েছে, তার মধ্যে ছোট্ট একটা বিধান হচ্ছে যে চুরি করবে, চোরের হাত কেটে দিতে হবে যদি সেটা প্রমাণিত হয়। তবে যদি এটা অনেক সময় বিধানের ভার্সাটাইলিটি আছে, যেমন দুর্ভিক্ষ চলছে, বাধ্য হয়ে মানুষ চুরি করছে, সেই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আমরা দেখেছি কিছু সময় এই বিধানটা শিথিল করা হয়েছে, কার্যকর করা হয় নাই, কারণ সকল মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার পরে এই বিধান কার্যকর হবে। এরকম ইসলামের বিধানগুলো এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বিধান, শরীয়ী বিধান সবসময় ফ্লেক্সিবল, মানে একান্ত যদি কারো উপরে এটা চাপানোর দরকার না হয় তাহলে তাকে ক্ষমা করার নীতি ইসলাম বেশি অবলম্বন করতে বলে। তো আমরা ইসলামী শরীয়তকে মানুষের সামনে উপস্থাপন করার যে জিনিসটা, সেটা না করে একটা দুষ্ট চক্র ইসলামকে সংকীর্ণ কয়েকটা বিষয়ের মধ্যে আবদ্ধ করে মানুষের ভিতরে এমনভাবে এটাকে পুশ করছে যে ইসলাম মানেই হচ্ছে সবাই ভয় পায় যে এটা আসলে কি না কি হয়। অথচ ইসলাম আসলে যে কেউ ওজনে কম দিতে পারবে না, এটা ইসলামে সম্পূর্ণ নিষেধ রয়েছে। বাজার মনিটরিং সিস্টেম, ইসলামে মধ্যস্বত্বভোগিতার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কড়াকড়িতা আরোপ করা হয়েছে। ইসলামে অতিরিক্ত দাম আদায় করা বা কোনো পণ্যের দাম আদায় করা বা মজুদদারিতা, মজুদ করে রাখা, এগুলো নিষেধ করা হয়েছে। ইসলামের যে ইকোনমিক একটা সিস্টেম রয়েছে, ইসলামিক ইকোনমি বা ওয়েলফেয়ার ইকোনমিক সিস্টেম, যে সিস্টেমে জাকাত
ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে একটা দেশের মধ্যে সুদ ঘুষ এইগুলো সব কিছু উঠে যাবে। এরকম যে ইসলাম অর্থনীতির ক্ষেত্রে সলিউশন দিয়েছে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে সলিউশন দিয়েছে, কিন্তু এই জিনিসগুলোকে ওভারলুক করে দুই একটা বিধানকে সামনে নিয়ে এসে এবং নেগেটিভলি প্রচার করে মানুষের মধ্যে এর পারসেপশনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের দেশের মানে তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে যারা ইসলাম জ্ঞান অত রাখে না, এটা তারা করে থাকে। সুতরাং মানে পর্দা বা এইসব বিষয়গুলো নিয়ে যেভাবে আমাদের সমাজগুলোতে আছে যে ইসলামী দল বা সংগঠন যখনই ক্ষমতায় যাবে তখনই এগুলো ইম্পোজ করবে, বাধ্যতামূলক করবে, বিষয়টা এরকম নয়। তবে বিষয়টা হচ্ছে এমনভাবেই সমাজ ব্যবস্থাটা তখন পরিগঠিত হবে, নারী তার নিজের জায়গা থেকেই ইসলামী অনুশাসন সে পালন করতে চাইবে। ইসলামের এই বিধিবিধানগুলো তাকে এমনি আকৃষ্ট করবে এবং নিজ দায়িত্বেই সেটা করবে, যেটা খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর বা অন্য খলিফার সময়ও তারা এগুলো পালন করত। জাহেলিয়াতের যুগ থেকে তারা ইসলামের দিকে আসছে, জাহেলিয়া একটা প্র্যাকটিসকে সে বাদ দিয়ে ইসলামের এই প্র্যাকটিসে সে উদ্বুদ্ধ হয়েছে। দেখেন, জুলাই আন্দোলনের সময় যারা আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছে বা আমরা যাদের সাথে অংশগ্রহণ করেছি, এখানে দল মত পেশা বর্ণ সকল নির্বিশেষে সকল মানুষের একটা কন্ট্রিবিউশন এখানে ছিল। আমরা রাস্তায় থেকেছি, তখন দেখেছি ইউনিভার্সিটির স্টুডেন্ট, দিনমজুর, তারপরে হচ্ছে রিক্সা চালক অথবা একজন ব্যবসায়ী, সরকারি চাকরিজীবীরাও এখানে অন্তর্ভুক্ত হয়েছিল আন্দোলনে। এখানে সব শ্রেণী পেশার মানুষের একটা সমন্বয় ঘটেছিল, তার অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে তারা কথা বলেছে। এবং যার ফলশ্রুতিতে এখানে যারা শহীদ হয়েছে, ছাত্র শহীদের সংখ্যা 200 সামথিং, কিন্তু এখানে তো সহস্রাধিক শহীদ রয়েছে। এই যে 1000-এর উপরে যারা শহীদ হয়েছে, একজন শিশু, একজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে, শহীদ হয়েছে, এর ব্যবসায়ী নিহত হয়েছে, রিক্সা শ্রমিক নিহত হয়েছে। তাহলে এরা তো আসলে কোটার বিরুদ্ধে যে বৈষম্য বা হচ্ছে সরকারি চাকরির জন্য রাস্তায় নামে নাই। আওয়ামী ফ্যাসিবাদের আমলে যে বঞ্চিত মানুষ হয়েছে, কথা বলার অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, তাদের মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, এর বিরুদ্ধে তাদের অবস্থানটা ছিল। এবং সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই মানুষগুলো জীবন দিয়েছে এবং ফ্যাসিজমের পতন ঘটিয়েছে। তো এটা ছিল আমাদের কাছে একটা বড় ধারণা যে হ্যাঁ, আমাদেরও নতুনভাবে বাংলাদেশকে গঠন করার যে সুযোগটা আমরা পেয়েছি, সেই সুযোগটাকে আমাদের শতভাগ কাজে লাগাতে হবে। সুতরাং ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা রয়েছে সকল স্টেকদেরকে সাথে নিয়েই আমাদেরকে সামনে আগাতে হবে। জুলাই আন্দোলনের সময় যখন ইসলামী ছাত্র শিবির বিভিন্ন দলের সাথে সমন্বয় করতো, কথা বলতো, তখন আমরা সকল ছাত্র সংগঠনের সাথে আমরা বিভিন্ন সময় যোগাযোগ করতাম। স্টেক যারা ছিল তৎকালীন সময়, সামাজিক সংগঠন, বিভিন্ন প্ল্যাটফর্ম, সবার সাথে আমাদের এই যোগাযোগগুলো ছিল। সুতরাং আমাদের ওই ইনক্লুসিভ একটা ধারণা ওইখান থেকে এসেছে যে আমরা সম্মিলিত শিক্ষার্থীদের নিয়ে যেহেতু এত বড় পরিবর্তন হয়েছে, একটা রাজনৈতিক দল বা একটা সংগঠনের আহ্বানে মানুষ রাস্তায় নামে নাই। সুতরাং আমরা এই বাংলাদেশকে গঠন করার জন্য এই জায়গা থেকে আমাদের সম্মিলিত প্রয়াস নিয়েই কাজ করতে হবে। তারই একটা এক্সাম্পল হিসেবে ইসলামী ছাত্র শিবির চেষ্টা করেছে যে ক্যাম্পাসকে পুনর্গঠন করার জন্য যেন আমরা মানে একটা অন্তর্ভুক্তিমূলক আমরা একটা প্যানেল দিতে পারি যেখানে সবার অংশগ্রহণ থাকবে, ক্যাম্পাস সকলেরই যারা এখানে পড়াশোনা করছে। সুতরাং সকল জায়গা থেকে যদি প্রতিনিধি থাকে তাহলে নতুনভাবে আমরা এই ক্যাম্পাসের যে চাহিদাগুলো ছাত্রদের রয়েছে নতুনভাবে গড়ে ওঠার বা গড়ে তোলার জন্য আমরা যে ধরনের এনভায়রনমেন্ট চাই সেটা আমরা পাবো ইনশাল্লাহ। তো সেই কনসেপ্টের জায়গা থেকেই মূলত আমরা সকলকে ইনভাইট করেছিলাম। আমাদের পক্ষে যাদেরকে রিচ করা সম্ভব হয়েছে, এদের মধ্য থেকে যারা আমাদের ডাকে রেসপন্স করেছে, সাড়া দিয়েছে, আমরা তাদেরকে নিয়ে মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্যানেলগুলো আমরা সেভাবে দেওয়ার জন্য চেষ্টা করছি।